নমস্কার, সাদা কথা কালো কথা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সাদা কথা কালো কথায় অবশ্যই ভোট নিয়ে কথা হবে। ভোটের প্রচারের অভিমুখ, কিভাবে নেতারা প্রচার করছেন, নেতাদের কুকথা, নির্বাচন কমিশন কতটা কড়া পদক্ষেপ নিচ্ছে, সেসব নিয়ে তো আলোচনা হবেই। তবে প্রথমেই যেদিকে নজর রাখা প্রয়োজন, মার্কিন সংবাদপত্র ব্যাখ্যা করছে ভারতের লোকসভা ভোটকে $1 মিলিয়ন বেবি বলে। এই ভোটে মানি পাওয়ারই হাতিয়ার সব রাজনৈতিক দলের। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের দাবি, চলতি আর্থিক বছরে প্রায় 700 কোটি টাকা এমন কিছু সূত্র থেকে দলগুলোর ভাড়ারে রয়েছে যার কোনো হিসেব নির্বাচন কমিশনের কাছেও নেই। কি বলছে রিপোর্ট দেখুন। কথায় আছে লাগে টাকা দেবেন গৌরী সেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে অনেক গৌরী সেন আছেন যারা নাকি মেঘনাদের মতন। এডিআর এর প্রকাশিত তথ্য বলছে 2004 সালের পর ঘুরপথে দেশের প্রতিটি রাজনৈতিক দলের ভাড়ার ভরিয়েছেন এমন অনেক গৌরী সেন। সেই সূত্রে আয় হয়েছে প্রায় 900 কোটি টাকা। চলতি আর্থিক বছরের নির্দিষ্ট সূত্র থেকে রাজনৈতিক দলগুলির আয় প্রায় 604 কোটি টাকা, অর্থাৎ 47%। এর মধ্যে বিভিন্ন অনুদান থেকে তাদের ভাড়ারে এসছে প্রায় 467 কোটি টাকা। সদস্যদের চাঁদা আর সম্পত্তি বিক্রি করে আয় হয়েছে 137 কোটি টাকা। এটা তো সাদা চোখে। ঘুরপথে এই আয়ের পরিমাণ অনেক। অজানা সূত্র থেকে আয় 689 কোটি টাকা, অর্থাৎ 53%। এই আয় মূলত অনুদান, ভোটে লড়ার টাকা, কুপন এবং সভা সমিতি থেকে ওঠা অর্থের ভিত্তিতে। বয়স মাত্র 39, আর তাতেই আয়ের হিসেবে শতাব্দী প্রাচীন কংগ্রেসকে 10 গোল দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মোট সম্পত্তি 1027 কোটি টাকা। নির্দিষ্ট সূত্রে আয়ের পরিমাণ 474 কোটি টাকা। অজ্ঞাত সূত্র থেকে আয় প্রায় 553 কোটি টাকা। চলতি আর্থিক বছরে এই খাতে আয় বেড়েছে 96%। এর মধ্যে ভোটের জন্য বরাদ্দ করা হয়েছে 567 কোটি টাকা। গত 5 বছরে দিল্লির মসনদে নেই, তবুও কংগ্রেসের ভাড়ারে তেমন কোনো টান নেই। হাতে আছে 199 কোটি। নিজের সূত্রে আয় 79 কোটি টাকা। কংগ্রেসের ঘরে ঘুরপথে টাকা এসছে প্রায় 120 কোটি টাকা। এর মধ্যে সাংগঠনিক ক্ষেত্রে খরচ হয়েছে 86 কোটি টাকা। শুধু বিজেপি কংগ্রেস নয়, বাকি রাজনৈতিক দলগুলির কাছেও ভোট বাজারে ঘুরপথে টাকা এসছে বলেও দাবি এডিআর এর। সিপিএম এর মোট সম্পত্তি 105 কোটি টাকা, কিন্তু তাদের আয়ের উৎস জানা যায়নি। বহুজন সমাজ পার্টির মোট সম্পত্তি 51 কোটি টাকা। অজানা সূত্রে আয় 10 কোটি টাকা। অন্যদের তুলনায় অনেক স্বচ্ছ তৃণমূলের হিসেব নিকেশ। তাদের মোট সম্পত্তি 5.2 কোটি টাকা। এর মধ্যে অজানা সূত্রে আয় মাত্র 1 লক্ষ টাকা। রাজনৈতিক মহলের দাবি, ভারতের ভোটে টাকার খেলা নতুন নয়। 70-এর দশকের শেষে ইন্দিরাকে ফের মসনদে আনতে পরোক্ষ ভূমিকা ছিল এদেশের একাধিক শিল্পপতির। কিন্তু মোদি রাহুলের পিছনে কারা গৌরী সেন? হিসেব বলছে ডিএলএফ 52 কোটি, ভারতী গ্রুপ 33 কোটি, শ্রফদের অবদান 22 কোটি, আদিত্য বিড়লা গ্রুপ ঢেলেছে 22.5 কোটি টাকা। তালিকায় আছে টরেন্ট, ক্যাডিলার নামও। এছাড়াও অন্যান্যদের ভূমিকা 33.9 কোটি টাকা। সব মিলিয়ে অনুদান বাবদ রাজনৈতিক দলগুলির আয় 194 কোটি টাকা। এই বছর ভোটের খরচ এক ধাক্কায় বেড়ে হয়েছে 50,000 কোটি টাকা, যা গত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি। 11 এপ্রিল থেকে শুরু এবারে 7 দফার ভোট। ইতিমধ্যেই নতুন নাম পেয়েছে এদেশের নির্বাচন। ইটস $1 মিলিয়ন বেবি, বলছে ওয়াশিংটন পোস্ট। নিউজ 18 বাংলা। আলোচনা শুরুতেই একবার জেনে নেওয়ার চেষ্টা করব, এই অলক্ষ্যে থাকা গৌরী সেন কে। আমার সঙ্গে আলোচনায় কারা রয়েছেন একটু আপনাদের আলাপ করে দিই। বিজেপি নেতা প্রণয় রায় রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমে প্রণয় বাবুর কাছে একটু জেনে নিতে চাইব। প্রণয় বাবু, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলা হয়, যে উৎসবের দিকে তাকিয়ে থাকে গোটা দেশ, সারা দেশ, কারণ সারা দেশ ব্যালটের মাধ্যমে আগে আর এখন ইভিএম এর মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করেন, যে সরকার আগামী 5 বছর একটা দিশা দেখাবে। সেই নির্বাচনে কারা টাকা ঢালছেন, প্রায় অনেকটা অ্যামাউন্টের টাকা, সেই টাকা কারা ঢালছেন সেটাই জানা যাচ্ছে না। দেখুন, আপনারা যে হিসেবটা দেখালেন সেটা একটা প্রক্রিয়া আছে বলেই তো বলতে পারলেন। সেই প্রক্রিয়াটা কারা, মানে জ্ঞাত সারে কারা আছে, কারা অজানা তথ্য আছে, এইভাবে আসছে। এখন দেখবেন, একটি রাজনৈতিক দলের একটা বড় জায়গা থাকে, যেমন আমাদের মতো দলে 11 কোটি সদস্য আছে। 11 কোটি সদস্য যদি 100 টাকা করে বা 500 টাকা করে দেয়, তার সেটা যখন দেয়, আমরা যদিও সবাইকেই বলি চেকে দিতে, তার মধ্যেও অনেকটা থাকে যারা ক্যাশে দেয়। তো সেই সংখ্যাটাকে যদি ধরেন, সেটাও কম হয় না। যখন বিভিন্ন জায়গায় সভা সমিতি হয়, কুপনের মাধ্যমে টাকা
কালেকশন হয়, কেউ হয়তো 100 টাকা দিতে পারে, 100 টাকার কুপন থাকে, 10 টাকার কুপন থাকে। তো এই যে জায়গাগুলো আছে, এবার এই জায়গাগুলো খুব স্বাভাবিকভাবেই যেহেতু এখন পেই চেকে দিচ্ছে না, বা যখন এইভাবে মাস কালেকশন হচ্ছে সেইখান থেকে একটা টাকা আসে। বাকি বড়, আর এটাও আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গাটাতে যাতে ঠিক হয় সেই জন্য আমাদের গভর্নমেন্টই ইলেকশন বন্ডের কনসেপ্ট একটা নিয়ে এসছে, যে যারা ডোনেশন দেবেন ডাইরেক্ট ইলেকশন বন্ডে দিন, তারপরে সেইখানে কোথায় যাচ্ছে যাতে এই জায়গাটা বন্ধ হয়। এবং আমরা আমাদের দলীয় স্তরে সমস্ত জায়গায় নির্দেশ দিয়েছি যে যারা ডোনেশন দেবেন স্বাগত, কিন্তু আপনারা চেকে দিন। কিন্তু তারপরে তো এটা বন্ধ হচ্ছে না, সেটা প্রমাণিত। না না, বন্ধ হচ্ছে না, কিন্তু হয়ে যাবে। তার কারণ যে ডিমনিটাইজেশন নিয়ে যত আমরা আলোচনা করছি, আজকে ডিমনিটাইজেশনের পরে যদি সমস্ত টাকা ব্যাংকে ঢুকে যায়, তাহলে ব্যাংক থেকে যখন কেউ টাকা দেবে, যে দলকেই দেয়, যে যখন টাকা দেবে তো তখন তো তাকে চেকেই দিতে হবে। তো এই জায়গাটা যদি বন্ধ হয়, আমরা তো চাই এটা বন্ধ হোক, এবং বন্ধ হোক জ্ঞাতসারে হোক, একটা স্বচ্ছতা আসুক বিষয়টা। আমি 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 একটু অভিষেকের কাছে জানতে চাই। অভিষেক, সমস্যাটা আছে শস্যের ভেতর ভূতে, এবং অবশ্যই আমার উদ্দেশ্য এবং উদ্দেশ্য প্রণয়নের সদিচ্ছাতে 2017 ফিনান্স বিতে যে ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গ, যেটা এক্ষুনি প্রণয়বাবু বললেন, সেখানে বলা হয়েছিল 20,000 টাকা পর্যন্ত যদি আপনাকে দিতে হয়, আপনাকে নাম ঘোষণা করতে হবে না, কে দিচ্ছেন কাকে দিচ্ছেন বলতে হবে না, মানে সোর্স জানতে পারছেন না। 2, এবং এই কারণে এই যে রিপোর্টটা দেখেন, সেই রিপোর্ট বলেছে 61% যে অজ্ঞাত সোর্স, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ডের সুবাদে। 1, 2, দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছিল। একটা অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল 7.5, আগে নিয়ম ছিল হচ্ছে আপনার 7.5% পর্যন্ত কোম্পানির নেট প্রফিটের বেশি আপনি কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন না, সেটা উঠিয়ে দেওয়া হয়। 2, রাজনৈতিক ডোনেশন আগে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক ছিল, এখন নেই। এই প্রত্যেকটাই 2017 ফিনান্স বিলে। অর্থাৎ এটা কি কোনো ভ্রান্ত নীতির ফলে আজ না, একটা পরিস্থিতি? আপনি উদ্দেশ্যটা দেখুন। আমরা বারবার বলছি যে এই যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, তার থেকে বড় মিথ্যা কথা আর কিছু নেই। এবং তার সব থেকে বড় প্রমাণ যে আজকে যে অজ্ঞাত সোর্স থেকে আর্নিং, তার সব থেকে সিংহভাগ বেনিফিশিয়ারি কে? অবশ্যই ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসেরটা বলে দিন না। 474 কোটি কংগ্রেস এত টাকা এক্ষুনি কোথা দেখিয়ে থেকে দিয়েছে। সেটাও একটু দেখিয়ে দিন। কংগ্রেসকে 10 গোল দিয়েছে, এক্ষুনি ওনারা দেখিয়েছেন। আপনারা যে কিন্তু এটা আপনি ঘটনা দেখেন, কংগ্রেসের কাছেও যে সেটা আপনি হিসেব ডিক্লেয়ার রয়েছে, করে দিন। সেই আপনি হিসেবের মধ্যে কেন গেল? আমি আবার বলছি, আমি কি বললাম যে এখানে যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এই পদ্ধতির সুযোগ তো কংগ্রেসও নিচ্ছে তাহলে। না, এখানে একটা জিনিস আমি আবার বলতে চাইছি যে সুযোগের প্রশ্ন যদি এসে থাকে, আমরা আবার বলবো যে ইলেকটোরাল বন্ড বলুন বা যাই হোক না কেন, আপনারা স্বচ্ছতার সুবাদে করুন। ইলেকশন কমিশন নিজে বলছে ইলেকট্রাল বন্ডটা একদম এর থেকে বড় ভ্রান্ত জিনিস আর কিছু হতে পারে না। আপনি পদ্ধতির প্রশ্ন করেছেন, যে বেনিফিশিয়ারি যে দোষী হবে তার বিরুদ্ধে আইন আছে। আমরা বলছি যে আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ফিনান্স বিলকে আপনি চেঞ্জ করেছেন 2017 সালে। এতদিন তো কংগ্রেস ক্ষমতায় ছিল, আপনারা করে দিতে পারতেন তো। কোনটা সেই সময় করতে টাকা পারেন? আনলে তো আজকে এই প্রশ্নই আসতো আরে না। আপনি কংগ্রেস যদি সেই অ্যামেন্ডমেন্ট গুলো নিয়ে আসতো, আমি একটু অ্যামেন্ডমেন্ট গুলো ছিল, আপনি আপনারা উঠিয়ে দিয়েছেন। আমি একটু সুমন 7.5% পর্যন্ত ছিল, আপনি জানেন না, হয়তো জেনে নিন। একটা সরকার গঠন করবেন, একটা ভরসার জায়গা, সেই ভরসার জায়গাটা তৈরি হয় তখনই যখন ইভিএম এর মাধ্যমে সরকার কেউ একজন নির্বাচিত হয়ে আসেন। সেই ভরসার জায়গায় কোথাও বোধহয় ভিতটা নড়বড়ে হয়ে যাচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলো যখন প্রচার করছে বা রাজনীতি মানে নির্বাচনের জন্য যে কাজ করছে, কোথা থেকে টাকা আসছে সেটাই তো জানা যাচ্ছে না। ভোটারদের কাছে কোথাও একটা ভিতটা নড়বড়ে হয়ে যাচ্ছে না বিশ্বাস? ডেফিনেটলি, অবশ্যই ভিত্তিটা নড়বড়ে হচ্ছে, এবং বিশেষত এগুলো তো মানে ধরুন দীর্ঘদিন ধরে এডিআর এর যে রিসার্চেও নানা তথ্য প্রকাশিত হয়েছে, এবং যা বলছে যে এডিআর এর রিসার্চই বলছে গত 1.5 বছরে বিজেপির মানে আয় বেড়েছে হচ্ছে 80%, এবং সব থেকে বড় কথা তার 50% হচ্ছে অজানা সোর্স থেকে। 2017-18-তে বিজেপির অনুদান পেয়েছে হচ্ছে 532.27 কোটি টাকা, সেখানে অন্য দলগুলো মিলিয়ে মাত্র 56 কোটি টাকা। ফলে এই যে 13 গুণ বৃদ্ধি, মানে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আরো 13 গুণ বেশি অর্থ পাওয়া, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি এই কারণে বলছি যে দেখুন, সামগ্রিকভাবে যদি নির্বাচনী স্বচ্ছতার ব্যাপারটা আলোচনা করি, তাহলে এটাও ভাবতে হবে যে 2018-তে একটা অর্থ বিলের মাধ্যমে একটারে ভারতবর্ষের একটা দুটো রাজনৈতিক দল ছাড়া যারা আপত্তি জানায়নি, অর্থ বিলের মাধ্যমে বিদেশি অনুদান, এটা নিষিদ্ধ ছিল এতদিন ভারতবর্ষের আইন অনুযায়ী যে বিদেশি অনুদান নেওয়া যাবে না, এবং সেই বিদেশি অনুদানের ব্যাপারটাকে একেবারে 1976 থেকে বর্তমান পর্যন্ত বৈধ করে দেওয়া হয়েছে। আমি জানি না বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, 1976 কেন? আমি বলছি যে, এবং এই যে বিল পাস হয়েছে এর পেছনে শুধু বিজেপির হাত নেই,
কংগ্রেসেরও হাত রয়েছে, কারণ কংগ্রেসেরও এই পর্যায়ে একাধিক অভিযোগ কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ছিল। ফলে খুব স্বাভাবিকভাবে দেখুন, আমি যদি নির্বাচনী স্বচ্ছতার কথা বলি, তাহলে আমার ঘর থেকে নির্বাচনী স্বচ্ছতা শুরু করতে হবে। যে যখন গত লোকসভা নির্বাচনের সিট পিছু খরচটা 30 লক্ষ থেকে 70 লক্ষ হলো, তখন কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ কিন্তু আপত্তি জানাননি। তার যে বিষময় ফল আমি বলছি যে এই কারণেই 2018 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর বার্কের রিপোর্ট বলছে যে সর্বভারতীয় টেলিভিশন জগতে সব থেকে বেশি বিজ্ঞাপন হয়েছে বিজেপির, কোনো বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন নয়। এটা খুব দুর্ভাগ্যজনক। তাহলে যে সোর্স থেকে আমি আর্ন করছি সেই সোর্সটা যদি অজানা থেকে যায়, যেমন ইলেকশন বন্ডের কথা অভিষেক একটু আগে বললো, এটা তো ঘটনা যে ইলেকশন বন্ডের ব্যাপারে নির্বাচন কমিশনের আপত্তি আছে, কারণ এই 20,000-এর কম দেখিয়ে এটার নাম প্রকাশ করতে হয় না, অর্থাৎ অজানা সোর্সে আয়টা ক্রমাগত বৃদ্ধি পাবে। এবং এই আমলে তো দেখছি, ধরুন এই নোটবন্দি সাধারণভাবে অর্থনীতিতে এত প্রভাব ফেললো, এই 1,70,000 বর্গফুটের একটা পার্টি অফিস, বিলাসবহুল 7 স্টার পার্টি অফিস তৈরি করেছে ভারতবর্ষের এই শাসক দল। তার সেটাগুলো হলো কোথায়? এই আমলে এই জায়গাগুলো 80% মানে আমাদের গড় জিডিপি মানে অতটা বাড়েনি যতটা ওদের আয় বেড়েছে। অভিষেক, আমি একটু পার্থপ্রতিমের কাছে জানবো, এই আমলে স্বচ্ছ ভারতের স্লোগান গত 5 বছর ধরে আমরা শুনছি, সব রকমের স্বচ্ছতা, অর্থনীতির স্বচ্ছতা তো বটেই, উদার অর্থনীতি, সেখান থেকে স্বচ্ছতা, তার জন্য নোটবন্দি হয়েছে, তার জন্য যাতে ট্যাক্স ফাঁকি কেউ যাতে না দিতে পারে তার জন্য জিএসটি করা হয়েছে, ট্যাক্সের সরলীকরণ করা হয়েছে। তারপরও ভোটের মুখে এমন তথ্য চলে আসছে যে তথ্য বলছে যে নির্বাচনী দলগুলি বা যে রাজনৈতিক দলগুলি নির্বাচনে লড়ছে তাদের অনেকেরই প্রায় 50% বেশি আয়ের উৎস তা অজানা। দেখুন, এটা ঠিকই যে প্রথম আমাদের বোঝা উচিত স্বচ্ছ একটা নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর তহবিলও কতটা স্বচ্ছ সেটা হচ্ছে প্রথম এনশিওর করা দরকার ভারতবর্ষের মতো একটা বহুদলীয় গণতন্ত্রে। এবং সেখানে যেটা সবচেয়ে বড় বিপজ্জনক প্রবণতা হচ্ছে গত 5 বছর ধরে, আপনি যদি বলেন যে কর্পোরেট ফান্ডিং পলিটিক্যাল পার্টিকে, এবং বলাই বাহুল্য যে আমাদের এখনকার শাসক দল তারা এই কর্পোরেট ফান্ডিংয়ের যে পরিমাণ বেনিফিট পেয়েছেন এবং বেনিফিশিয়ারি সেটা অভাবনীয়। ইনফ্যাক্ট গত 2 দশক আপনি যদি হিসেব করেন তাহলে কখনো পাইনি। এবং অভিষেক যেটা বলছিলেন একদম ঠিক কথা, যে এই লাস্ট যে সংস্কারের নামে যে বন্ড আনা হলো সেটা শেষমেশ এমন একটা জিনিস যে আপনি কাকে টাকা দিচ্ছেন সেটা আপনার বলার দরকার নেই, আপনি যদি দেন, আর যে টাকা নিচ্ছে কোত্থেকে পেলো তারও বলার দরকার নেই। ফলে এই যে একটা চমৎকার বোঝাপড়া যে আমি দিচ্ছি কাকে আর নিচ্ছে যে সে পেলো কোত্থেকে, এটা যদি ডিক্লেয়ার্ড না থাকে তাহলে এই দেয়া নেওয়ার যে পদ্ধতি এটার মধ্যে কালো সাদা আলাদা করাটা খুব মুশকিল হয়ে যায়। দ্বিতীয় একটা অংশ হচ্ছে এই কর্পোরেট ফান্ডিংয়ের কথা বলছি, যে এই যে এত কর্পোরেটস যার মধ্যে যারা অনেকে দেশ ছেড়ে রোজ চলে যাচ্ছেন, দেখবেন যাদেরকে খুঁজতে বিদেশের লোক ঘুরপাক খাচ্ছে, এই আদানি আম্বানি যে নামগুলো আমরা শুনে অভ্যস্ত হয়ে গেছিলাম, আপনি একবার খোঁজ নিয়ে দেখুন তো যে এই যে গত 5 বছরে ভারতীয় জনতা পার্টির ইলেকশন ফান্ডে তহবিলে এই আদানি এবং আম্বানিদের কন্ট্রিবিউশন কতটা, এবং এখান থেকে আপনি একটা সরলরৈখিক সম্পর্কে পৌঁছাতে পারবেন যে আপনি ওই যে কাটায় মাপ সে কাটায় শোধ বলে আপনি যেভাবে বেনিফিটেড হন আপনি ঠিক সেই প্রতিদানটা আবার ফিরিয়ে দিচ্ছেন কিনা বহুদলীয় গণতন্ত্রে এটা। এবং এটাই না আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় অস্বচ্ছতার জায়গা। আমি বললাম এইটা দূর হওয়া দরকার। তাতে বিজেপি নিশ্চয়ই জিততে পারে, বিজেপি হারতে পারে, কংগ্রেস জিততে পারে, কংগ্রেস হারতে পারে, কিন্তু এই স্বচ্ছতার জায়গাটা যদি সংস্কারের নামে নতুন করে আমদানি করা হয় গোটা দেশটাকে আবার পিছিয়ে নিয়ে যাচ্ছে। আমি শুধু এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, গত 5 বছরে 434 জন সাংসদ গত 5 বছরে কোটিপতি হয়েছে। এবার আমরা জানি যে সংসদে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের কতজন আছে, তার মধ্যে আছেই তো 44 জন, আবার আছে 434 জন। আপনি পাটিগণিত আগে শিখে আসুন। আপনার যদি 282 থাকে 60 বছর হিসাবটা ধরলে সেটাই তো বলছি, কত হবে? সব পরিসংখ্যানই সরকার দিচ্ছে, বলছে এরকম কোটিপতি কখনো হয়নি। আমি বলছি সরকার বলছে, তাহলে সরকারকে মিথ্যাবাদী বলুন। আমি অস্বীকার করছি না, অস্বীকার করছি। 434 282 আপনার হলে আমাদের সংখ্যা বেশি, তাই তো কোটিপতি বেশি। আজকে এবার আপনি বলুন হেমা মালিনী সিনেমা ছেড়ে দিয়েছে, হেমা মালিনী সিনেমা ছেড়ে দিয়ে 100 কোটির মালিক থাকবে কোথা থেকে? হেমা মালিনী সিনেমা ছেড়ে দিয়ে 100 কোটির মালিক তো আমাদের তো থাকবে। হেমা মালিনী সিনেমা করার সময় 100 কোটি পায়নি, বিজেপি করে 100 কোটি পেয়েছে। হেমা মালিনী ড্রিম গার্ল 100 কোটি পায়নি। আরে প্রণয়দা, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, হেমা মালিনী ড্রিম গার্ল ছিল যখন তখন 100 কোটি পায়নি, সংসদে 100 কোটি পেয়েছে। তাহলে ভাবুন কোনটা লুক্রেটিভ। মানে আপনি যে অন্য লোককে আঙুল তুলছেন, আপনার বাড়ি আয় না কেন? কোন লোককে আঙুল তুলছি না, সমস্যাটা এখানে। যে প্রশ্নগুলো আসছে, সেটা রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন করছিলেন, বলতে দাও, যে প্রশ্নগুলো আসছে পার্থদা যেটা বললেন আদানি আম্বানি সব আসছে, ঠিক কথা।
এবং আমরা যে পার্টি অফিস করেছি এটা তো আকাশে নেই, এটা মর্তে আছে, আমরা দেখতে পাচ্ছি কত খরচ হয়েছে, দেশের ডিপার্টমেন্ট আছে, সব আছে। তো এটাই তো হচ্ছে স্বচ্ছতা। আজকে জাগো বাংলার নামে যারা টাকা নেয়, যারা বলে আমি ছবি বিক্রি করে পার্টি চালাই, আরে যারা বলে দেখছো? সেখানেই তো অস্বচ্ছতা। আপনি 1 লক্ষ টাকা, হ্যাঁ, তাদের অজানা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি হাসছেন, উৎসাহ দিচ্ছেন, ওই ফ্লেক্স গুলো বানাতে কত টাকা লাগে মানুষ দেখতে পায়। ভারতবর্ষ না, জুড়ে এখানে আমি একটা কথা- আপনি টাকা নিয়ে টাকা খরচ করে একটা কথা বলুন। জাগো বাংলার নামে টাকা নিয়ে, জাগো বাংলার নামে টাকা নিচ্ছে, ছবি বিক্রি করে টাকা নিচ্ছে, অথচ এইরকম একটা পরিস্থিতি যখন, তখন রাজ্যে নিশ্চয়ই 23টি আসন নিশ্চিত বিজেপির, অন্তত আলিপুরদুয়ারে এসে আছে। যা বলেছেন অমিত শাহ, তিনি এখনো বলছেন 23টি আসন নিশ্চিত। আলিপুরদুয়ার তো আসছেই হাতে, 23টি আসন নিশ্চিত এবং এনআরসিও হবে এ রাজ্যে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে সেরকম কোনো সম্ভাবনাই নেই, আর 23টা কেন একটা আসনও পাবে না। ঠিক একবার শুনে নেওয়া যাক আজ আলিপুরদুয়ারে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছেন। আলিপুরদুয়ার থেকে বাংলার ভোট প্রচার শুরু করলেন অমিত শাহ। শুক্রবার আলিপুরদুয়ারে হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপি প্রার্থী জন বাল্লার সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভাতেই রাজ্যে আসন্ন ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তৃণমূলের তরফে যার পাল্টা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। मद्रास जाता हूँ, मुंबई जाता हूँ, दिल्ली जाता हूँ, गुजरात जाता हूँ, नॉर्थ ईस्ट जाता हूँ, मुझे सब लोग ये पूछते हैं कि बंगाल में क्या होने वाला है, और मैं धड़ल्ले से आप पर भरोसा कर कर कहता हूँ, बंगाल में इस बार 23 सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। যারা বলছে যে আমরা এত আসন পাবো, তাদের সেই আসনে নিজেদের দলের লোক খুঁজে পাচ্ছে না। জাল নিয়ে নেমেছে যে 2-4টে পচা মাছ উঠবে, সেগুলোকে দাঁড় করিয়ে বলবে জ্যান্ত করছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় মেরুকরণের রাজনীতিতেই জোর দিচ্ছে বিজেপি। সেই আশঙ্কা সত্যি করে এরাজ্যেও এনআরসি কার্যকর হবে বলে দাবি করলেন বিজেপি সভাপতি। যা শুনে তৃণমূলের অভিযোগ, ভোটের নামে দেশ ভাগের চেষ্টা করছে গেরুয়া শিবির। नरेंद्र मोदी की सरकार फिर से आने वाली है, बंगाल के अंदर हम एनआरसी लेकर आएंगे और एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। এই ধরনের কথাবার্তা তো এক জায়গায় গিয়ে বলছে যে এনআরসি করব না, আর এই জায়গায় গিয়ে বলছে এনআরসি করব। আগে ঠিক করুক ওরা কি করবে, আর ক্ষমতায় তো আর ওরা আসছে না, এত প্রশ্ন কিসের। আলিপুরদুয়ারের সভা থেকে রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। अभी अभी घूम रहे हैं और जोर जोर से बोलते हैं, मोदी जी बताइए आपने 5 साल में क्या किया। अरे राहुल बाबा, आप हमें सवाल पूछ रहे और 5 साल का हिसाब मांग रहे हो। राहुल बाबा, हमें हिसाब आपको देने की जरूरत नहीं है। ভোটের বাজারে দেশপ্রেমের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এদিনের সভায় সেই আবেগ ফের উস্কে দিলেন বিজেপি সভাপতি। पाकिस्तान के आतंकवादी, उनको दंड देना चाहिए या नहीं देना, उन पर बम बरसाने चाहिए नहीं बरसाने चाहिए, एयरस्ट्राइक करनी चाहिए नहीं करनी चाहिए, आतंकवादियों को मुंह तोड़ जवाब देना चाहिए नहीं देना चाहिए, पाकिस्तान को मुंह तोड़ जवाब देना चाहिए नहीं देना चाहिए। अभी ममता दीदी ना बोल रही है, हम क्या करें। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার শক্ত মাটিতে পদ্মফুল ফোটাতে সেনা সার্জিক্যাল স্ট্রাইক মেরুকরণেই আস্থা রাখতে চাইছে গেরুয়া শিবির। তাদের ধারণা যে অমূলক নয়, অমিত শাহর এদিনের বক্তৃতায় তা স্পষ্ট। নিউজ 18 বাংলা। অমিত শাহ বলছেন যে 23টি আসন এই রাজ্য থেকে আসবেই বিজেপির ঝুলিতে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে একটা আসনও হয়তো পাওয়া যাবে না। সুমন দা, কি মনে হয় সুমনবাবু, 23টি আসন পাওয়ার মতো বাস্তব পরিস্থিতি এই মুহূর্তে এই রাজ্যে রয়েছে বিজেপির? না, আমি তো সব থেকে আশ্চর্য যে শুনি অমিত বাবু কি এটা জানেন যে এখনো 42টা সিটের 2টো সিটে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি। হ্যাঁ, তাহলে পুরুলিয়ার মানে বর্ধমান দুর্গাপুর সিটে এখন প্রশ্ন হচ্ছে যে অমিত ঘোষণা করতে পারেনি বা ঘোষণা করেনি, এখনো ঘোষণা করতে পারেনি ধরছি। প্রার্থী থাকলে ঘোষণা করে নেবে না কেন? সব দল ঘোষণা করে দিয়েছে, আর কেন কতদিন পর দেরি হবে? মানে এখনো তাহলে জাল ফেলে মাছ ভালো উঠছে না তো, মরা মাছ বা পচা মাছ উঠছে তো, তাদেরকে দাঁড় করাচ্ছে। আমার কথা হচ্ছে যে অমিতবাবু এসে যেটা জবাব দিতে পারতেন, যেটা সারা ভারতবর্ষ উন্মুখ হয়ে আছে, সারা বাংলা উন্মুখ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে অমিত শাহ ছেলে জয় শাহ
50,000 টাকা কিভাবে বেড়ে 80 কোটি টাকা হলো? এই বিজনেস স্ট্র্যাটেজিটা আমরা জানতে চাইছি। আমরা প্রত্যেকে বিজেপির সমর্থক হব যদি আমাদের 50,000 টাকা 80 কোটি টাকা করে দেওয়া হয়। সে ব্যাপারে সিন্ডিকেটের কথা হচ্ছে, এটা তো রাষ্ট্রীয়, মানে রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় সিন্ডিকেট চলছে। আপনি রাফাল থেকে শুরু করে, নীরব মোদী থেকে শুরু করে, মেহুল চোকসি থেকে শুরু করে যা ঘটনাগুলো ঘটছে, এগুলোর পেছনে তো রাষ্ট্রের ভূমিকা আছে। আমরা তো মোটেই আশ্চর্য হব না। ধরুন একাধিক যে স্বশাসিত সংস্থাগুলো, সেই স্বশাসিত সংস্থাগুলোকে প্রায় বেকার করে দেওয়া হয়েছে। না সুমন, সে প্রসঙ্গে আসবো। আমি শুধু জানতে চাইছি যে এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি কি বলছে 23টি আসন বিজেপি পেতে পারে? 23টি আসন কি, আমি তো বলছি 2টো আসনে এখনো প্রার্থী দিতে পারেনি। গত পঞ্চায়েত নির্বাচনে 17% ভোট পেয়ে 3 নম্বরে রয়েছে। তারা আশা করে কি করে যে তারা 23টা সিট পাবে? সবং বিধানসভার যে উপনির্বাচন, তার আগের 5 বছরের যদি ভোট রেশিও দেখেন 2.5% ছিল, সেটা 37.5% হয়েছিল। এভাবে যতগুলো উপনির্বাচন গত 2-3 বছরে পশ্চিমবঙ্গে হয়েছে, আপনি সবগুলোই দেখুন যে বিজেপির যে ভোট শেয়ার বেড়েছে সেটা কোনো অঙ্ক ম্যাথামেটিক্স মেনে হয়নি। অর্থাৎ গ্রাসরুটে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বিকল্প ভাবছে। কারণ বিশেষ করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস, বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিকল্প অন্য কাউকে দেখতে পাচ্ছে না। কারণ তারা বলতেই পারছে না যে তাদের বিকল্প প্রধানমন্ত্রী কি, তাদের বিকল্প নীতি কি, কেউ বলতে পারছে না। সবার 1 পয়েন্ট এজেন্ডা, মোদি হটাও। মোদি হটানোর পর কি হবে? কে প্রধানমন্ত্রী হবে? কে দেশ চালাবে? 21 জন প্রধানমন্ত্রী কি সপ্তাহে দিন ঠিক করে নেবেন? এইটা যখন বলতে পারছে না, পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নেবে এই কারণে যে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্র দেখতে চায়। কোন রকম এরকম চাটায়ে বসা প্রধানমন্ত্রী দেখতে চায় না, যে যারা জোট করতে পারলো না। দেখলেন আপনি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম, তারা বলছে নীতির প্রশ্নে তারা কেন্দ্রে সরকার তৈরি করবে, মোদীকে হটাতে হবে। ভালো কথা, মোদীকে হটাতে হবে, নীতির প্রশ্ন আছে। এমন কি নীতি হলো, শোনা যাচ্ছে সংবাদপত্রে যে 2টো সিটের জন্য জোটটাই ভেঙে গেল। যারা 2টো সিট ছাড়তে পারে না তারা প্রধানমন্ত্রীর সিট ছেড়ে দেবে, এটা কি কল্পনা করা যায়? পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে 40টা সিটে তারা প্রার্থী জোগাড় করেছে, তার মধ্যে একটা সিআরপিএফ এর সিট আছে। আপনি জানতেন যে সিআরপিএফ বিজেপির জোটের মধ্যে আছে এনডিএতে? আপনি ফালতু কথা বলবেন, ফালতু কথা বল, সিআরপিএফ এর প্রার্থী ফালতু কথা বলবেন। আরো একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগটাও আমি জানি না পরবর্তীকালে সেটা তৃণমূল কংগ্রেসের 42 জনের বিরুদ্ধে অভিযোগ থাকবে। তৃণমূল কংগ্রেসের 42 জনের বিরুদ্ধে অভিযোগ আছে। বিজেপি নিজের শক্তিটা কোথায়? আচ্ছা, বিজেপি সেটা 23 তারিখ আসুক, দেখতে পাবেন। আচ্ছা, অভিষেক মানে আজ অমিত বাবু বলেছেন 23টা কেন 42টাতেও জিততে পারে, সেটা প্রশ্ন না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ওনাদের একজন প্রার্থী আছেন জলপাইগুড়ির ক্যান্ডিডেট ডক্টর জয়ন্ত রায়। ওনারা জানতেন না যে একটা লোকসভা লড়তে গেলে সরকারি চাকরি থাকাকালীন আপনি করতে পারেন না, আপনাকে রেজিগনেশন দিয়ে রেজিগনেশন দিয়েছে। রেজিগনেশন আপনি দিলেন, সেটা অ্যাকসেপ্টেড হলো না। ওইখানেই তো পশ্চিমবঙ্গে নিয়মটা জানবেন। আরে পশ্চিমবঙ্গে তো সমস্যা ওঠা গেছে। সমস্যাটা আপনি রেজিগনেশন আমি কথা বলিনি, আপনি শুনুন। না না, আমি জানি, আপনি জানেন না। আপনি জানলে আপনাদের শেষ মুহূর্তে আপনাদের আমাদের কিছু করার নেই। শেষ মুহূর্তে আপনাদের দামি প্রার্থী দিতে হতো। না না, সেটা আমাদের কিছু করার নেই। আমি চাকরি করতে চাই না, তুমি অ্যাকসেপ্ট করবে। এটা তো কোনো এটা হচ্ছে বিজেপি কাজ কেন? ডক্টর জয়ন্ত বিজেপি কাজ কেন? আরে চুপ করুন। নির্বাচন কমিশনে যেদিন মানে আমার আজকে নমিনেশন দেওয়ার শেষ দিন হচ্ছে কি সোমবার, আমি আজকে সাবমিট করেছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকসেপ্ট হয়েছে। মানে এবার সমস্যাটা হচ্ছে যে আমি 42টা যে আমি ন্যূনতম নিয়মটা জানি না। 2 সৌমিত্র খান, সে হয়তো তার লোকসভায় ঢুকতে পারবে না, কারণ তার এগেনস্টে অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে আমি। এবার হাইকোর্ট কিন্তু রাজনীতির ঊর্ধ্বে, এটা আশা করি প্রণয় বাবু স্বীকার করবেন। এমন প্রার্থী 42টা, 23টা, 2টো, একটা আধখানা জিততে গেলেও তো আমার অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট প্রয়োজন। চেয়ার বসিয়ে তো আপনাদের কটা দিয়েছেন? এখন অবধি কটা দিয়েছেন? শুন, আমাদের যে কজন জায়গায় আছে কজন বলুন না, আপনাদের ক্যান্ডিডেট বলুন তো, যে আমাদের ক্যান্ডিডেট আপনাদের ভাবতে হবে না। 400 থেকে 44 এ এসেছেন, আপনাদেরকে ভাবতে হবে না। বিশ্বাস করুন, আপনারা 182 থেকে 134 এ নেমেছিলেন, এইবার একসঙ্গে আসবেন। আমার তো অবশ্যই বাবা, আপনার 2টা শূন্য হবে। আমি আপনাকে একটাই বলি যে 23টা পাবেন না 25টা পাবেন না 6টা পাবেন, সেটা তো 23শে মেতে গিয়ে বোঝা যাবে। আমি যে কথাটা বলতে চাইছি যে লোকসভা নির্বাচনের ফলাফল সেটা যখন প্রজেক্ট করতে চান আপনি পশ্চিমবঙ্গে, তাহলে গত 4 বছরে
যে 30খানা লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে তার ফলাফল কি কথা বলছে আপনি যদি বলেন, সেই 30টা কেন্দ্রে একটি কেন্দ্রও বিজেপি হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা একটি কেন্দ্রেও বিজেপি হেরেছিল জিতেছে এই ঘটনা ঘটেনি, বরং বিজেপির হারা আসন, বিজেপির জেতা আসন সেখানে হেরে গেছে এবং বাকি সর্বত্রই বিজেপি বিরোধী শক্তিরা জয়ী হয়েছে। ফলে এই যদি বাস্তবতা হয় তাহলে কোন ভিত্তিতে অমিত শাহ কথাটা বললেন সেটা অমিত শাহ ব্যাখ্যা করতে পারবেন, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি পাল্টা যেটা বলতে চাই যে লোকসভা নির্বাচনে যেটা ইস্যু হতে চলেছে আমাদের কেন গোটা দেশেই, এটা হচ্ছে কর্মসংস্থান। আপনি যদি বলেন গত 45 বছরে যা হয়নি এদেশে তাই হলো যে বেকারির হার সর্বোচ্চ এই সময় গিয়ে পৌঁছালো, এবং এই সময় এমন একটা দেশে এই বেকারির হার যখন হচ্ছে তার 2/3 পপুলেশন তারা হচ্ছে 2/3 তাদের বয়স 35-এর নিচে। আপনি এই অবস্থায় দাঁড়িয়ে গোটা দেশে বিশিল্পায়ন হচ্ছে, মেক ইন ইন্ডিয়া বলেছিলেন, সে মেক ইন ইন্ডিয়ার ধারে কাছে আমরা পৌঁছাতে পারিনি। কর্মসংস্থান বলেছিলেন 2 কোটি, সেটা 2 কোটি তো নয়, 1 লাখ করে বছর হয়েছে, তাও বলা হচ্ছে সেগুলো পাকোড়া তেলে ভাজা এই জাতীয়। আপনি কৃষির যা সংকট তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, কৃষকের মৃত্যু মিছিল চলছে এই ঘটনা, গোটা দেশের স্বাস্থ্যের যে অবস্থা হয়েছে, স্বাস্থ্য বিমা করার নামে সেই টাকা হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে যে ইস্যুগুলো ছিল মানুষের মাথার উপর, রুটি কাপড়া আর মাকান বলতে যা বোঝায় মানুষের রোজকার বেঁচে থাকার ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে যে দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, এবং এইগুলো যখন ইস্যু হচ্ছে মানুষের কাছে, এবং সেই ইস্যু তো পশ্চিমবঙ্গ হবে। ফলে যে শাসক দল গত 5 বছর ভারতবর্ষের কেন্দ্রে সরকার চালালেন এবং যারা পরীক্ষিত হলেন ব্যর্থ হিসেবে, তারা কোন জাদু বলে এখানে সাফল্যের মুখ দেখবেন? আমি বলছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ফলে শাসক, এ রাজ্যের শাসকের যা ভূমিকা, আমি বলছি সেই আলোচনা নিশ্চয়ই আমরা পরে করব, কিন্তু রাজ্যের শাসক এবং দেশের শাসক যে ঘোষণা করে গেছেন তার কোনো বাস্তবতা অন্তত নেই। অন্তত যে পরিস্থিতি এই মুহূর্তে, একটা কথা এখানে অভিষেক, উপসংহার, খুব সংক্ষেপে, মানে একটা উপসংহার অ্যাড করতে চাইবো। এদের এমন অবস্থা যে দুটো জায়গায় সাংসদ হতো তারা একজন সাংসদকে তাদের লুকোবার জায়গা পায়নি, বাধ্য হয়ে অন্য একজনকে দাঁড় করাতে হয়েছে। এই হচ্ছে এদের বাস্তব পরিস্থিতি। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে 23টা আসন নিয়ে কথা হচ্ছে, বা 23টা আসন পাওয়া যাবে কিনা সে তো সময়ে বলবে। তবে প্রসঙ্গ এটাও ঠিক যে যেটা পার্থপ্রতিম বাবু একটু আগে বলছিলেন, যে বেশ কিছু ইস্যু রয়েছে যে বাস্তব ইস্যু থেকে কোথাও বোধহয় মুখ ঘুরিয়ে অন্য কোনো ইস্যু তৈরি করা হচ্ছে, বা অন্য কোনো ইস্যুর দিকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। অন্তত নরেন্দ্র মোদীর প্রত্যেকটা জনসভা এবং পাশাপাশি কংগ্রেসেরও জনসভায় যখন চৌকিদার এই ইস্যুটা চলে আসে, তখন সত্যি বোধহয় মনে হয় বাস্তব যে ইস্যুগুলো সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে, সেই ইস্যু থেকে কোথাও সরে যাওয়া হচ্ছে। একের পর এক জনসভা, প্রচার, এবং সেখানে নরেন্দ্র মোদী তিনি কখনো সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে যাচ্ছেন, কখনো বলে যাচ্ছেন অন্তরিক্ষে চৌকিদারির কথা, কিন্তু বাস্তব যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, বা বিরোধীরা বারবার করে যে হিসেব চাওয়ার কথা বলছেন গত 5 বছরে কি পেল দেশ, সে প্রসঙ্গ নেই। আজও এক জনসভা, এবং আজ কি বলেছেন মোদী একবার আলোচনা শুরুতে এই মুহূর্তে একবার শুনে নেওয়া যাক। 1 महीना हो गया पाकिस्तान लाश से गिनने में लगा हुआ है और ये सबूत मांग रहे हैं। जब भारत आतंकियों पर कार्रवाई करता है, उन्हें घर में घुसकर मारता है, तो भी ये लोग सबूत मांगते हैं। आप मुझे बताइए, आपको सेना पर भरोसा है कि नहीं है? सेना पराक्रम करने में सामर्थ्यवान है कि नहीं है? सेना ने पाकिस्तान को मुंह की खाने के लिए मजबूर किया कि नहीं किया है? आपको भरोसा है? आपको विश्वास है? ये हमारे विरोधियों को नहीं है। প্রণয়বাবু, 2014 নির্বাচনের আগে বিজেপির যে ইস্তেহার ছিল সেখানে আজকে দিনের কথা বলা ছিল, স্বচ্ছ ভারতের কথা বলা ছিল, এবং বলা ছিল যে যে করেই হোক অন্তত এই দেশের মানুষ যাতে গত 60 বছর, মানে তার আগে 60 বছরের তুলনায় ভালো থাকে, সেই ব্যবস্থা করা হবে। আজকে 5 বছর পর যখন নতুন ভোট, তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ চাইবে যে এই 5 বছরে কতটা এগোলাম সেটা অন্তত আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের সামনে বলুক। যখন তিনি জনসভায় বলছেন, সেটা না বলে তিনি শুধু বিরোধীদের লাগাতার আক্রমণ করে যাচ্ছেন। এটা কি নির্বাচনের প্রচারের কোনো স্ট্র্যাটেজি? দেখুন, আমরাও এটা চাই যে এটা নিয়েই আলোচনা হোক, সাথে সাথে আমাদের যারা বিরোধী আছে তারা বলুক যে তারা বিকল্প কি দিতে পারে। কিন্তু যেটা আজকের ভাষণ আপনি দেখালেন যে প্রমাণ চাই, এটা তো আমরা বলিনি, এদেশের বিরোধী দলই বলেছে। তো নির্বাচনের প্রাককালে যদি তারা এই সরকারটাকে ঘেরবো মনে করত, তারা যদি মনে করত যে আমি সরকারের কাজকর্ম নিয়েই আলোচনা করত, তাহলে তো এই প্রচার আসতো না। আজকে বিরোধীরা যখন বলছে প্রমাণ চাই, তো খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে তার কাউন্টার দিতে হচ্ছে। বিরোধীরা যখন বলছে প্রধানমন্ত্রী চোর, প্রধানমন্ত্রী চৌকিদার চোর, তো তখন খুব স্বাভাবিকভাবেই আমাদেরকেও বলতে হচ্ছে যে ভারতবর্ষের মানুষ চৌকিদার।
তার কারণ প্রসঙ্গ তো প্রথম প্রধানমন্ত্রী তুলেছিলেন। না না, প্রধানমন্ত্রী তুলেছিলেন, কিন্তু চৌকিদার চোর হয় এটা তো রাহুল গান্ধী বলেছেন। আসলে রাহুল গান্ধীর সমস্যা অন্য জায়গায়। রাহুল গান্ধী তো চৌকিদার পরিবেষ্টিত একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে সবসময় চৌকিদাররা চৌকিদারি করত। তিনি কোনোদিন গ্রামে গিয়ে জানেননি গ্রামের মানুষ কি করে থাকেন। আমরা যারা গ্রামে থেকেছি আমরা জানি যে আমাদের বাড়িতে যখন চোর আসতো তখন আমরা সবাই মিলে চৌকিদারি করতাম, পাড়ার চৌকিদারি করতাম। আজকে নরেন্দ্র মোদীর হয়ে যারা বলছেন দেশের চৌকিদার, একটি পরিবারের চৌকিদার নয়। প্রণয় বাবু ঠিক মানে ওনার প্রধানমন্ত্রীর মতোই বাক সর্বস্ব একটা বক্তব্য দিলেন, সারবত্তায় কিছু নেই। যাই হোক, অন্য কিচ্ছু আমি অন্য কোনো জায়গাতে যাব না। প্রধানমন্ত্রী একটা আদর্শ গ্রাম যোজনা শুরু করেছিলেন 5 বছর আগে। প্রধানমন্ত্রী যে গ্রামটি নিয়েছিলেন সেটা হচ্ছে বেনারসের জয়াপুর বলে একটা গ্রাম। সেই গ্রামটার অবস্থাটা যদি আপনারা পারেন একটু দেখাবেন। সেই গ্রামটা অন্য কারোর গ্রাম বলছি না, কিন্তু যে গ্রামটা প্রধানমন্ত্রী দত্তক নিয়েছিলেন সেই গ্রামটায় রাস্তা নেই, স্বচ্ছ ভারতের এখানে বাথরুম নেই, আলো নেই। এই হচ্ছে গিয়ে আমি খুব চুম্বকে একটা জায়গার উদাহরণ দিলাম। এই হচ্ছে আমাদের উন্নয়ন। আমরা চাই যখন উন্নয়নটা এরকম হয়, আপনার সময় আমি কথা বলিনি, দয়া করে একটু ধৈর্য ধরার অভ্যেস করুন। 2, বিকল্প নিয়ে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি ন্যায় নিয়ে, যেখানে প্রত্যেকটা মানুষের ন্যূনতম আইন নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি কি নিয়ে? কালকে যখন স্টার্ট আপ হবে, যখন স্টার্ট আপ করতে যাবে তখন কি কি সুবিধা প্রয়োজন, আদর্শ কি হওয়া উচিত। 5 বছর ধরে আপনি সরকারে আছেন, আমরা তো বিরোধী, আমরা সমালোচনা করব। সরকার তো নিজের কাজের খতিয়ান নিয়ে যাবে। গতকাল উনি একটা বক্তব্য রাখলেন, সারাব নাকি একটা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং মানে অশালীন একটা বক্তব্য রাখলেন। মানে দেশের একজন নাগরিক হিসেবে হি হ্যাজ লেট মি ডাউন অ্যাজ আ প্রাইম মিনিস্টার। ছেড়ে দিন, আজকে উনি বক্তব্য রেখেছেন, এমন এমন কথা বলছিলেন, আমার দেখে মনে হলো মানে অত্যন্ত মানে বি গ্রেড ক্যাটাগরি হিন্দি সিনেমার ডায়লগ দিচ্ছেন। একটা মানে নিজের প্রকল্প সম্বন্ধে একটা বলার অধিকার নেই। আজকে প্রিয়াঙ্কা গান্ধী নিজে যখন বেনারসের গ্রামে গেছেন, গ্রামে গিয়ে একটা প্রশ্ন করেছেন, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের এখানকার সাংসদ আপনার গ্রামে এসছেন? উত্তর না। সেই কারণে আমি উদাহরণটা দিলাম জয়াপুরে। 2004 থেকে 2014 ন্যায় আনলেন না কেন আপনারা? তার আগে 60 বছর ন্যায় আনেননি কেন? যেটা আপনারা 60 বছর 70 বছরে করতে পারেননি, আপনাদের যদি বলেন আমি আপনাকে 2019 এর ন্যায় নিয়ে আসবো। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে উদাহরণ দিই। 2004 থেকে 14 ভেতর মনরেগা এসেছিল, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলে 14 কোটি ভারতীয়, সেই জন্য আপনারা হেরেছেন। 14 কোটি, সেই জন্য আপনারা 2014 তে 44 এ নেমে এসেছেন। 14 কোটি এত ভালো কাজ করেছিলেন সেই জন্য এসেছেন। 14 কোটি ভারতীয়কে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। ওই জন্যই তো না জানেন, জেনে ওই জন্য শুনুন, না জানাটা দোষের না, ভুল জানাটা ভারতবর্ষের মানুষের রিপোর্ট কার্ড পড়াশোনা করুন। সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের মানুষ রিপোর্ট কার্ড আপনাদেরকে ধরে নিয়েছে। আপনাদের নেতাকে অনুসরণ করছেন, আপনাদের নেতাকে অনুসরণ করছেন, ওনাকে পড়াশোনা করান। যে এমন মেশিন আনবে আলু ঢোকাবে আর সোনা বেরোবে, এইটা আপনাদের পড়াশোনা। এমন মেশিন আসবে একদিক দিয়ে আলু ঢুকবে একদিক দিয়ে সোনা বেরোবে, এইটা আপনাদের পড়াশোনা। এই পড়াশোনা যত করবেন রিপোর্ট কার্ড আপনাদেরকে ধরাবে। তাহলে কি কোথাও গত 5 বছরের যে কাজের খতিয়ান, সেই খতিয়ান দিতে মনে হচ্ছে সমস্যা হচ্ছে? না হলে সেই কাজের খতিয়ান না দিয়ে কেন মহাকাশের চৌকিদারি প্রসঙ্গ তুলে আনা হচ্ছে? মানে আমি এইটাই বলছিলাম যে মানে প্রণয়দাকে ধন্যবাদ যে আজকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু স্বীকার করেছেন যে বিরোধীরা কিন্তু এখন সিচুয়েশন তৈরি করছে, সেই সিচুয়েশনে প্রধানমন্ত্রীকে রিয়াক্ট করতে হচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে টার্ম ডিক্টেট করার জায়গায় নেই। গত 45 বছরের মধ্যে 2019-এর ফেব্রুয়ারি মাসে বেকারত্ব 7.2%, 2017-18 সালে নতুন চাকরির সুযোগ কমে গেছে 6.5%, এগুলো হচ্ছে রেকর্ড। আর স্বচ্ছতা অভিযানের কথা তো আমি মানে বারবার ধরে আমরা শুনছি, এমনকি স্বচ্ছতা অভিযান এখন মহাকাশেও চলছে। অরুণ জেটলির মিশন শক্তি নিয়ে তিনি বলছেন যে 3 মাসের মধ্যেই আবর্জনা সাফ হয়ে যাবে। অনেকে রসিকতা করে বলছেন যে বিজেপির মন্ত্রীরা কি এখন মহাকাশে গিয়েও ঝাড়ু নিয়ে তারা স্বচ্ছতা অভিযানে নামবেন? এবং একটা প্রধানমন্ত্রী, আমি সব থেকে দুর্ভাগ্যজনক যেটা, তার যে নির্বাচনী কেন্দ্র জয়াপুর গ্রামের কথা বললো, আমি বেনারস সিটির কথা বলবো, ভারতবর্ষের হেরিটেজ সিটি, সেই হেরিটেজ সিটিটাকে আজকে পুরো ধ্বংস করে দিয়েছে। মানে তার সমস্ত যা সব গলি ছিল, মানে বিখ্যাত গলির জন্য বিখ্যাত ছিল, সেখানকার যে মন্দির, 5000 মন্দির ভাঙা পড়েছে, তার মধ্যে বিখ্যাত সরস্বতী মন্দিরও রয়েছে। ফলে এই যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে গঠনমূলক জায়গা কোথায়?
সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ভারতবর্ষের আজকে বিচারকদের পর্যন্ত তাদেরকে বলতে হচ্ছে যে আজকে আমরা খুব দুঃখিত যে আমার যারা অভিযুক্ত তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। আমি খালি একটা কেসের কথা খালি উল্লেখ করব যে মক্কা মসজিদে কদিন আগে আমরা দেখেছিলাম সেই কেসে ক্লিন চিট পেয়েছিলেন স্বামী অসীমানন্দ, হিন্দু সন্ত্রাসবাদী। আর তারপর আবার সমঝোতা এক্সপ্রেসের যে বিস্ফোরণ, সেখানেও এনআইএ আদালতের বিচারপতি বলেছেন যে খুব দুর্ভাগ্যজনক এরকম একটা কাপুরুষিত ঘটনায় কোনো তথ্য প্রমাণ তদন্তকারী দল আনেনি। এর আগে সিবিআই এর দিকে আমরা আঙুল তুলেছিলাম, এখন হচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। এই যদি ভারতবর্ষের অবস্থা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে মহাকাশে যেতে হবে, প্রধানমন্ত্রীকে অন্যভাবে ব্যাট করতে হবে, প্রধানমন্ত্রীকে বালাকোটের হিসেব নিতে হবে, তাকে পুলওয়ামার সেন্টিমেন্ট, দেশপ্রেমের সেন্টিমেন্ট তৈরি করতে হবে। কিন্তু সেনাদের এয়ারলিফট করার যে তাগিদটা, সেই তাগিদটা কিন্তু পুলওয়ামার 42 জন মারা যাওয়াটাকে নিতে পারলো না। পার্থপ্রতিম বাবু, এত বড় একটা দেশ, সেই দেশের প্রচুর মানুষ এখনো পর্যন্ত দারিদ্র সীমার নিচে রয়েছেন, তাদেরকে বার করে আনার একটা চেষ্টা চলে সবসময় সব সরকারের তরফ থেকে, কারণ নির্বাচনের প্রতিশ্রুতি অন্তত তাই থাকে। এখনো নির্বাচনী প্রতিশ্রুতি যদি এবারে নির্বাচনের আগে দেখা যায় তাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন নেতারা ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, তখন তারা ঘুরে ফিরে চলে আসছেন বালাকোটে, চলে আসছেন পুলওয়ামায়, চলে আসছেন পাকিস্তান ইস্যুতে, চলে আসছেন অন্তরিক্ষ ইস্যুতে, চৌকিদারি ইস্যুতে। কোথাও কি জনগণকে কোথাও বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে না, আসল ইস্যু থেকে সরে যাওয়া হচ্ছে? একদমই তাই। যে উন্নয়ন যে শব্দটা গতবার ইলেকশন ম্যানিফেস্টোতে বিজেপি 42 বার ব্যবহার করেছে, বিকাশ। ইনফ্যাক্ট তাহলে এই চর্চাটা পুরোটা বিকাশ নিয়ে হওয়া উচিত ছিল, তাহলে বালাকোট নিয়ে তো এই আলোচনা আসতো না। আমি বলছি যে আসছে এই কারণের জন্য, যখন বিকাশ বলতে যা বোঝায় আমরা আগেও বলছি কৃষি, শিল্প, কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি, তার সাথে দুর্নীতি, সেটা যখন অবরুদ্ধ এবং সেটা সম্পর্কে আমার কিছু বলার নেই। অর্থাৎ এই স্বচ্ছ ভারতের প্রবক্তারা যারা বেসিক্যালি অস্বচ্ছতার দায়ে অ্যাকিউজড হলেন এই মুহূর্তে দেশ চালাতে গিয়ে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হচ্ছে এই কারণের জন্য যে তারা আসলে অন্যের বীরত্বকে চুরি করে বাঁচার চেষ্টা। ধরুন সেনার বীরত্ব, সেটা তো সেনার বীরের কাজ করেছে, তাহলে সেটার জন্য হঠাৎ নরেন্দ্র মোদী বা বিজেপি তারা ক্রেডিট পাবেন কেন? আপনি যদি বলেন আমার ডিআরডিওর বিজ্ঞানীরা কাজ করেছেন, বিজ্ঞানীদের সাফল্য এসছে, তাহলে তার জন্য হঠাৎ কেন বিজেপি ও দেশ পরিচালনার ক্ষেত্রে সাহায্য পাবেন? ফলে এই যে ক্যাম্পেইনের ধরনটা যেভাবে পাল্টানো হচ্ছে, ভাবখানা এমন এই বিজ্ঞানীদের আমিই পুষি এবং এই বিজ্ঞানীদের আমি রেখেছি বলেই আজকের এই জায়গায় এসছে, অতএব এই রাজা তাকেই হচ্ছে তোমরা ভোট দাও। আমি বলছি কারণ রাজা ভুল, মানে যে প্রশ্নটা অ্যাড্রেস করতে ব্যর্থ হলেন সেটা হচ্ছে প্রজার মনের যে কথা, তাহলে ফলে রাজার মনের কথাটা এখন চালাতে চাইছেন এই জায়গার থেকে দাঁড়িয়ে। আমি বলছি যে চুরি অনেকভাবেই হচ্ছে। চৌকিদারের কথাটা আসছে না, আমি বলবো যে এই চৌকিদার বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু বাস্তবে যা দেখা গেল যে যারা খাচ্ছে এবং খেতে দিচ্ছে তারা সবাই একরকম এবং সরকার তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি বলেন চৌকিদারের নতুন মডেল ভারতবর্ষে আমরা দেখতে পেলাম যে যারা বলছেন যে চোরকে চুরি করতে একই সাথে গৃহস্থকে সজাগ থাকতে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি, আর যারা ওই নীরব মোদী এবং মেহুল চোকসি এরা হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেখানে তারা নিরাপদে নিশ্চিন্তে বিদেশের মাটিতে রয়েছেন, অথচ মানুষের রোজকার জীবনের দাবি উপেক্ষিত হচ্ছে। আমি বলছি যে এখানে যখন এই স্লোগানটা দেখি না, যে এই যে চৌকিদার চোর বলে যে স্লোগানটা পাল্টা তৈরি হলো, আসলে তো প্রধানমন্ত্রী নিজেই প্রথম বলেছিলেন আমি চৌকিদার হতে চাই। ফলে চৌকিদার যখন অ্যাকিউজড হয়েছেন, কনভিক্টেড হচ্ছেন, তখন চৌকিদার চোর এই স্লোগান উঠছে। এবার তার পাল্টাটা मैं भी চৌকিদার, আমি আপনাকে বলছি এটার মধ্যে যে কি বলবো যে অপারগ অবস্থাটা আছে, আমার কোথাও এই রাজ্যের একটা স্লোগান মনে পড়ছে, যখন সারদা নারদায় রাজ্যের শাসক দল যখন অ্যাকিউজড হয়েছিল, যে তখন রাজ্যের শাসক নেতা মন্ত্রীরা সব গলায় প্ল্যাকার্ড বেঁধে বেরিয়েছিলেন আমরা সবাই চোর বলে। আমি বললাম যে সেইটা হচ্ছে কিনা ইনফ্যাক্ট আমারও দেখার একটা ইচ্ছা আছে। খুব সংক্ষেপে একটা লাইন বলবো, খুব সংক্ষেপে। মির্জা গালিব একটা কথা বলেছিলেন, जब किसी और की बर्बादी आपकी जीत की कारण हो तो असल में जीत किसी की नहीं होती है। আজকে একটু আগে আপনারা দেখিয়েছেন বিএসএনএল এর মতো একটা সংস্থার কর্মীরা 4 মাস মাইনে পায়নি। আজকে আপনারা দেখিয়েছেন, হয়তো দেখাবেন, ওএনজিসি আমাদের একটা নবরত্ন কোম্পানি, তারা এখন ব্যাংকরাপসির দিকে এগোচ্ছে। আমরা জানি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অবস্থা কি। বেকারত্ব ছেড়ে দিন, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আমাদের সম্মান ছিল, সেগুলো আজকে এদের আদানি আম্বানির জন্য জিওর তাড়নায় আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যে সেখানকার সরকারি কর্মীরা, যাদেরকে বলা হতো সব থেকে সিকিউর চাকরি, তারা মাইনে পাচ্ছে। তাহলে কি সেই জায়গাগুলো থেকে চোখ ঘোরানোর জন্য সার্জিক্যাল স্ট্রাইককে বারবার নির্বাচনী প্রচারে ইস্যু করা হচ্ছে? দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম হয়েছিল 12টার সময় ভারতবর্ষের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দলীয়ভাবে কেউ করেনি।
কিন্তু সেই ঘোষণাটা তো সেনার ছিল, সেনা তো ভারতবর্ষের, সেনার বিরোধ তো সেনা বলেছে। সেইটা কিন্তু তারপরে নোটিফিকেশন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হলো কি প্রমাণ আছে, রাজনৈতিক দল যদি বলতো কি প্রমাণ আছে এটা যদি বলে, খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের উত্তর দিতে হবে। সেদিন যদি রাহুল গান্ধী প্রশ্ন না করতেন যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কি প্রমাণ আছে, সেনার উপর যদি আস্থা রাখতেন তাহলে এই প্রশ্নটা আসতো না। আজকে বিরোধী দল যদি সেনার আস্থার উপর, সেনার প্রতি আস্থা রাখতে না পারে, স্বাভাবিকভাবেই সময় একেবারে আমরা চাই আমরা চাই দেউরিয়া তাদের পুরনো রেকর্ড নেই, সেনাবাহিনীর প্রধান বললেন মৃতদেহ সেনাবাহিনী বললেন মৃতদেহ সময় একেবারে শেষ। আপাতত আলোচনা এখানে শেষ করছি। সাদা কথা কালো কথা এখানে শেষ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যারা ছিলেন এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। সাদা কথা কালো কথা যারা এতক্ষণ দেখেছেন আমাদের সঙ্গে। আপাতত এ পর্যন্ত, একটু পরে দেখুন নিউজ রুম লাইভ।